আমি জিটি স্যার তোমাদের প্রথম বাংলা ক্লাস নিচ্ছি। দীর্ঘ পুজোর ছুটি তোমরা পেয়েছো, ছুটির পরে ক্লাস শুরু হয়েছে। আমার এই প্রথম ক্লাস। তোমাদের সবাইকে বিজয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, আদর সব নিও এবং আগামী দীপাবলিরও আগাম শুভেচ্ছা তোমাদের জানিয়ে রাখছি। নিশ্চয়ই সবাই ভালো আছো এবং যে ক্লাসটা আমরা শুরু করব এটা হচ্ছে যে সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর ডায়েরি, যে বইটা আমাদের সহায়ক পাঠ হিসাবে পাঠ্য আছে। তাতে আমাদের 3টে গল্প তোমাদের পড়াতে হবে। একটা হচ্ছে ব্যোমকেশ যাত্রীর ডায়েরি, যেটা আমরা তোমাদের ক্লাস চলাকালীন অবস্থায় অর্থাৎ লকডাউনের আগেই সেটা হয়ে গেছে। এখন বাকি আছে করভাস এবং স্বর্ণপত্রী। তাহলে ব্যোমকেশ যাত্রীর ডায়েরিটা আর কিছু বলছি না, কিন্তু আমরা শুরু করি প্রফেসর শঙ্কুর করভাস, অর্থাৎ দ্বিতীয় গল্পটা আমরা শুরু করি। গল্প শুরু করার আগে যে কথাগুলো তোমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে যে তোমরা সকলেই ইতিমধ্যে জেনে গেছো সত্যজিৎ রায় সম্বন্ধে। তাও কিছু কিছু কথা তোমাদের যদি না বলা হয় তাহলে ঘাটতি থেকে যাবে। সেই ঘাটতিটা কিছুটা এইভাবে পূরণ করতে হবে যে প্রত্যেকটা পরিবারের, বিশেষত আমরা কয়েকটি পরিবার পশ্চিমবঙ্গে বাংলা সাহিত্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবার পাই এবং তাদের অবদানকে আমরা এখনো পর্যন্ত মনে রাখি। এক হচ্ছে ধরো রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার, যদি দেখা যায় একেবারে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা যদি আরেকটা পরিবার দেখি, দত্ত পরিবার, সেই পরিবার হচ্ছে অক্ষয় কুমার দত্ত, তারপরে হচ্ছে রবীন্দ্রনাথ দত্ত, তারপরে সত্যেন্দ্রনাথ দত্ত। এই পরিবারের একটা পারিবারিক ঐতিহ্য আছে। অক্ষয় কুমার দত্ত তৎকালীন সময়ে ঠাকুর বাড়ি থেকে বেরোতো তত্ত্ববোধিনী পত্রিকা। তোমাদেরকে এই গল্পটা অনেকবার করেছি যে দেবেন্দ্রনাথ ঠাকুর উপনিষদে বিশ্বাসী, বেদে বিশ্বাসী, উপনিষদের যে আধ্যাত্মিক চেতনা তার উপরে বিশ্বাসী এবং তিনি ঈশ্বরকে দেখতে চান। তিনি সেই সাধনায় নিজেকে সারা জীবন নিয়োজিত রেখেছে। উল্টো দিকে অক্ষয় কুমার দত্ত, তিনি একেবারে বাস্তব বিজ্ঞানসম্মত জীবনচর্যা, বিজ্ঞানসম্মত চিন্তা ভাবনা এবং সেখানে ঈশ্বরের অস্তিত্বকে তিনি দেখতে পান না, যার জন্য তার একটা বিখ্যাত সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে পরিশ্রম প্লাস সাধনা সমান সমান কর্মফল। অর্থাৎ তুমি যদি চাষ করো তাহলে চাষ করার সাথে সাথে পরিশ্রম করছো, বীজ বুনছো, জমি তৈরি করছো, তারপর তার ফল পাচ্ছ। এবার পরিশ্রম বাদ দিয়ে সাধনা সমান সমান শূন্য, অর্থাৎ পরিশ্রম প্লাস সাধনা সমান ইজ ইকুয়াল টু কর্মফল। আবার কর্মফল হচ্ছে ফসল। আবার এদিকে শুধু প্রার্থনা সমান সমান ফল শূন্য, অর্থাৎ মানুষের কর্মফলটাই, অর্থাৎ যে কাজটা করে সেটাই হচ্ছে জীবনের কর্মফল এবং তাই মানুষ ভোগ করে। আলাদা করে ধ্যান, তপ, অধ্যয়ন এইসব করে কিছু হয় না। তার জন্মের 200 বছর এবছর আমরা পালন করছি এবং বিজ্ঞান মনস্কতা দিক থেকে অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাদেরকে আমরা প্রাতঃস্মরণীয় হিসাবে বলে থাকি। আরেকটি পরিবার যেটা নিয়ে আজকে তোমাদের সাথে
আলোচনা করব সেটা হচ্ছে যে সত্যজিৎ রায়, তার পিতা সুকুমার রায়, তার পিতা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তাহলে এই যে পরিবার, এই পরিবারের মধ্যেও একটা বংশগত ঐতিহ্য আমরা দেখতে পাচ্ছি। আর সেই বংশগত ঐতিহ্যের দিক থেকেই আমরা যদি দেখি, তাহলে বাংলা সাহিত্যে এই পরিবারের অবদান অসামান্য। সেই অসামান্য অবদানের কথাই আমরা একটু একটু করে তোমাদের কাছে বলবো। সেই বলার ক্ষেত্রে যেটা তোমাদেরকে বলছি সেটা হচ্ছে যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, এরা ছিলেন হচ্ছে জমিদার বংশের, কিন্তু বাংলাদেশ থেকে কলকাতায় আসার পর তাদের অবস্থার কিছুটা অবনতি ঘটে এবং যখন সত্যজিৎ রায় জন্মগ্রহণ করে তার 2 বছর 2.5 বছরের মধ্যেই তার পিতার অকাল প্রয়াণ ঘটে। এই অকাল প্রয়াণের ফলে তারা খুব দারিদ্র এবং অনটনের মধ্যে পড়ে যান। সত্যজিৎ রায়ের মা সুপ্রভা দেবী সেই সময় বিদ্যাসাগর বাণী ভবন বিধবা আশ্রম, অর্থাৎ বুঝতেই পারছো বিদ্যাসাগরের নামে সেই সময় বিধবাদের জন্য যে হাতে কলমে কাজ করার জন্য একটা আশ্রম, বিধবা আশ্রম তৈরি হয়, সেখানে সেলাইয়ের কাজ করে ছেলেকে পড়াশোনা করাতেন। প্রথম জীবনে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে থেকে তিনি ম্যাট্রিক পাশ করেন এবং প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে অনার্স নিয়ে বিএ পাশ করেন। পারিবারিক ঐতিহ্যের দিক থেকে লক্ষ্য করলে তার মধ্যেও শিল্প সংস্কৃতি চেতনার বোধ রয়েছে। সেই শিল্প সংস্কৃতি চেতনার থেকেই তিনি শান্তিনিকেতনে কলা ভবনে ভর্তি হন। সেখানে তিনি সম্পূর্ণ শিক্ষা বা পাঠ গ্রহণ না করেই দারিদ্র্যের জন্য তাকে চাকরির খোঁজে বেরোতে হয়। তিনি 1943 সালে একটি বিজ্ঞাপন সংস্থা, তার নাম হচ্ছে ডিজে কিমারে ভিজুয়ালাইজার পদে যোগ দেন। অর্থাৎ ডিজে কিমারে যে কোম্পানি বিজ্ঞাপন সংস্থা, তাতে তিনি যোগ দেন এবং কলকাতাতে সেই বছরই একটা নতুন প্রেস তৈরি হয়, তার নাম হচ্ছে সিগনেট প্রেস। সেই সিগনেট প্রেস উদ্বোধন হলে সেই প্রেসের থেকে যে বইগুলো ছাপা হতো তার যে প্রচ্ছদ, অর্থাৎ কভার পেজের উপরে ছবি আঁকা, সেই প্রচ্ছদ আঁকার কাজও তিনি করেন এবং এইভাবে তিনি তার শিল্প চর্চা শুরু করেন এবং শিল্প চর্চা চলাকালীন অবস্থাতেই তিনি একটি পত্রিকা, মৌচাক পত্রিকায় তিনি তার এই অলঙ্করণ চিত্র প্রকাশিত করেন এবং সেই সময়ে সিগনেট প্রেস থেকে যত বই প্রকাশিত হয়েছে, জীবনানন্দ দাশের রূপসী বাংলা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মাটির ভেপু, পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রন্থের উপরে যে অক্ষরলিপি, সেইগুলো সত্যজিৎ রায়ের আঁকা। তাহলে এইভাবে তিনি তার পেশাতে যথেষ্ট সুনামের সাথে এগিয়ে যান এবং যখন তিনি এই পথ থেকে অব্যাহতি নেন, তার মূল কারণ হচ্ছে ইতিমধ্যে তিনি পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় অর্থানুকূল্যে 1955 খ্রিস্টাব্দে পথের পাঁচালীর চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। এই পথের পাঁচালীর নির্মাণের ক্ষেত্রেই তিনি যথেষ্ট খ্যাতি লাভ করেন এবং কলকাতায় ওই ছবি মুক্তি পায় 1955 সালের 26শে আগস্ট। ওই বছরই রাষ্ট্রপতির হাত থেকে স্বর্ণ ও রৌপ্য পদক পায় ছবিটি এবং কান চলচ্চিত্র ফেস্টিভ্যাল থেকে বেস্ট হিউম্যান ডকুমেন্ট এর প্রশংসাপত্র পায় এই ছবিটি। এইভাবেই তার পেশার দিক, অর্থাৎ চিত্রাঙ্কন থেকে চলচ্চিত্র জগতে তিনি প্রবেশ করেন। 1956 সাল থেকে 1964 সাল পর্যন্ত 10টি ছবি তিনি
প্রযোজনা করেন। অপরাজিত, পরশ পাথর, জলসাঘর, অপুর সংসার, দেবী, তিন কন্যা, কাঞ্চনজঙ্ঘা, অভিযান, মহানগর, চারুলতা প্রভৃতি। এইভাবেই চলচ্চিত্র জগতে তিনি খ্যাতির শীর্ষে পৌঁছান এবং তার বিখ্যাত যে চরিত্র ফেলুদা, বিখ্যাত চরিত্র তোপসে, জটায়ু, এইগুলো হচ্ছে প্রফেসর শঙ্কুর মতো আরো অনেক কিশোর কিশোরীদের জনপ্রিয় সাহিত্য তিনি রচনা করেন এবং সেইগুলো চলচ্চিত্রে রূপায়িত করেন। ফেলুদা তার মধ্যে শ্রেষ্ঠ এবং সেই ফেলুদা থেকেই তিনি আস্তে আস্তে আরো অনেক রচনা লেখেন, যেগুলো তাকে শুধু দেশ নয় আন্তর্জাতিক খ্যাতিও দিয়েছিল। তার চলচ্চিত্র এবং অন্যান্য কাজের জন্য তিনি শ্রেষ্ঠ শিশু সাহিত্য গ্রন্থরূপে একাডেমি পুরস্কার লাভ করেন 1967 সালে। তাহলে সাহিত্যিক হিসাবে তিনি বহু পুরস্কার ও সম্মানে সম্মানিত হয়েছেন। তাকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় দেশিকোত্তম সম্মান, গোল্ডেন লায়ন অফ সেন্ট মার্ক পুরস্কার, দাদা সাহেব ফালকে পুরস্কার, ম্যাগসেসে পুরস্কার তিনি লাভ করেন এবং 1978 খ্রিস্টাব্দে বার্লিন চলচ্চিত্র উৎসব কমিটি সর্বকালের 3জন সেরা পরিচালকের অন্যতম রূপে তাকে সম্মান জানায়। ফরাসি দেশের সর্বোচ্চ সম্মান লিজিও অফ অনার তাকে দিয়ে সম্মানিত করা হয় 1987 সালে। 1982 সালে তিনি ভারতরত্ন সম্মান পান এবং লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য তিনি অস্কার পুরস্কার পান, অর্থাৎ চলচ্চিত্র জগতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার তিনি পেয়েছেন। ভারত সরকারের দ্বারা সর্বশ্রেষ্ঠ পুরস্কারগুলি তিনি লাভ করেছেন এবং এইভাবেই তিনি তার সৃষ্টিকাল অর্থাৎ যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি তার সৃষ্টির সম্মান জানিয়েছেন এবং নিজেকে সকলের ঊর্ধ্বে তুলে ধরেছেন। 1992 সালের 23 এপ্রিল সত্যজিৎ রায়ের জীবন অবসান ঘটে। শুনলে যে সাহিত্যিক হিসাবে এবং চলচ্চিত্রকার হিসাবে তিনি যে সম্মানগুলো পেয়েছেন এবং মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করেছেন, তার গল্পের দিক থেকে কিন্তু কোনো অংশে সে কম নয়। তার সৃজনশীল প্রতিভা, তার যে গদ্য রচনাকে আমরা মোটামুটি 3টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৈজ্ঞানিক, সেই পটভূমিকায় রচিত প্রফেসর শঙ্কু, তার গোয়েন্দা গল্প ফেলুদা, তোপসে, জটায়ু বা প্রদোষ, তাপস, লালমোহন, এদের নিয়ে গোয়েন্দা কাহিনী। তৃতীয় ধারায় রয়েছে সত্যজিৎ রায়ের এক নিজের লেখা ছোট গল্প। এই সবগুলোই জনপ্রিয়তা নিঃসন্দেহে স্বীকার করে নিতে হয়। এই যে তার ছোট গল্প প্রফেসর শঙ্কুর ডায়েরি, সেখানে আমরা কিছুটা হলেও তাকে আমরা বিশ্ব নাগরিক হিসাবে দেখতে পাই। তার যে পরিচয় আমরা পাই অর্থাৎ প্রফেসর শঙ্কু, তার নাম হচ্ছে ত্রিলোকেশ্বর শঙ্কু, ডাক নাম তিলু। তার পিতা হচ্ছে ত্রিপুরেশ্বর শঙ্কু আর পিতামহ বটুকেশ্বর শঙ্কু। তাহলে দেখো এখানে সেই 3 পুরুষের কথাই এই প্রফেসর শঙ্কুর ডায়েরির মধ্যে আমরা খুঁজে পাব। বটুকেশ্বর শঙ্কু অর্থাৎ সে ছিল একসময় তান্ত্রিক। ত্রিপুরেশ্বর শঙ্কু সে ছিল হচ্ছে একজন আয়ুর্বেদিক ডাক্তার, যাকে বলা হয় ধন্বন্তরী, অর্থাৎ অল্প পয়সা এবং আয়ুর্বেদিক মতে চিকিৎসা করে প্রচুর মানুষের তিনি জীবনদান করেছেন, যার জন্য তার মনের বা তার একটা ধারণা ছিল যে যত আয় করা যায় শুধু নিজের জন্য না অন্যের জন্যও করতে হয়, অর্থাৎ যতটা তিনি উপার্জন করতে পারতেন ততটা তিনি করেননি। দান ধ্যান এবং পরোপকারে নিজেকে নিয়োজিত রেখেছেন। আমাদের হচ্ছে ত্রিলোকেশ্বর শঙ্কু অর্থাৎ
প্রফেসর শঙ্কু সেও কিন্তু তাই। সেও চেষ্টা করেছেন তার গবেষণা মানব কল্যাণের কাজে ব্যবহার করতে। আর এই মানব কল্যাণের কাজে ব্যবহার করতে গিয়েই তার যে আবিষ্কার, বিভিন্ন ধরনের বিষয়গুলো তিনি একে একে আবিষ্কার করেছেন। আবিষ্কার করার পরে তিনি কিছুটা সময় অবকাশ পেয়েছেন। তখন তিনি ভেবেছেন যে এই সময়ে তার শৈশবের কিছু স্মৃতি মনে হয়। শৈশবের স্মৃতিটা হচ্ছে তার বাড়িতে একটা ময়না পাখি পুষতেন। অর্থাৎ তার বাড়িতে পোষা যে ময়নাটি ছিল তাকে তিনি প্রায় ১০০টি বাংলা শব্দ উচ্চারণ করতে শিখিয়েছিলেন। এবং তার মনের মধ্যে একটা ধারণা ছিল যে এইগুলো সে শিখিয়েছে এবং সে মুখে মুখে তর্জমা করেছে বা বলেছে, এর অন্তর্নিহিত অর্থ পাখি বুঝতে পারে না। কিন্তু একটি ঘটনা লেখককে, অর্থাৎ প্রফেসর শঙ্কুকে বা সত্যজিৎ রায়কে ভীষণ পরিমাণে ভিতর থেকে নাড়া দিয়েছিল। সেটা হচ্ছে, একদিন সে স্কুল থেকে বাড়িতে ফিরেছেন, তার মা তাকে খেতে দিয়েছেন, অর্থাৎ মোহনভোগ। খেতে খেতেই সে শুনতে পায় তার পোষা ময়নাটি ভূমিকম্প ভূমিকম্প বলে চিৎকার করেছেন। এবার স্বাভাবিক নিয়মেই আহ, লেখক ভূমিকম্পের কোনো কম্পন অনুভব করেননি। কিন্তু পরের দিন যখন পত্রপত্রিকায় দেখতে পেলেন যে সিসমোগ্রাফে কম্পন ধরা পড়েছে, তখন তার মাথার মধ্যে আসলো, না তাই তো, তা শুধু শব্দ নয়, তাদের কিছু অন্তর অনুভূতিও আছে, যেই অনুভূতির জন্য তাকে এই যে ভূমিকম্পের যে উপলব্ধি সেটা সে করতে পেরেছিল। এই রকম তার মনের মধ্যে আসার পরে পাখি নিয়ে, অর্থাৎ এই অবকাশ যাপনের সময় পাখি নিয়ে একটু গবেষণা করার চিন্তা ভাবনা তার মাথার মধ্যে আসে। তাহলে এই যে পাখি নিয়ে গবেষণা করার চিন্তা ভাবনা যখন তার মধ্যে আসে, তখনই সে এই করভাস গল্পটি তার মাথার মধ্যে আসে এবং তিনি সেটা রচনা করেন। সেইখানে লেখক উল্লেখ করেছেন যে লেখক তার সঙ্গী হচ্ছে বেড়াল নিউটন। সেই নিউটন পাখিদের খুব একটা বেশি পছন্দ করেন না, কিন্তু নিউটন বেঁচে আছে 40 বছর। একটি বিড়াল স্বাভাবিক নিয়মেই 10 থেকে 12 বছর বাঁচে, বা তার খুব ভালো পরিচর্যা হলে 20 বছর। কিন্তু দেখা যাচ্ছে যে তার তৈরি মার্জারিন ঔষধ প্রয়োগের ফলে বা সেই ওষুধ দেওয়ার ফলে বিড়াল 40 বছর অনায়াসে বেঁচে আছেন। তাহলে এইভাবে গল্পের তিনি সূচনা করছেন। অর্থাৎ পাখির গল্প বলতে গিয়ে সে তার নিজের যে সঙ্গী নিউটনের কথাকেও তিনি ভুলে যাননি। তাহলে আমরা করভাস গল্পটার যে সূচনা লগ্ন, কিভাবে প্রফেসর শঙ্কুর মাথায় পাখি সম্বন্ধে ধারণা এলো, তার কথাটা প্রথমেই বলে নিয়েছেন। আমরা করভাস গল্পটা যে বইতে আছে, বইটা যদি খুলে দেখি, তাহলে আমরা কতগুলো ডেট পরপর দেখব। যেহেতু ডায়েরি, সেহেতু প্রথমে হচ্ছে 15ই আগস্ট, তারপরে 20শে সেপ্টেম্বর, 27শে সেপ্টেম্বর, 4ঠা অক্টোবর। তাহলে এইভাবে দেখো, ডেটগুলো কিন্তু মাস অনুযায়ী আছে, কিন্তু পরপর নেই। তার কারণ, প্রফেসর শঙ্কু বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক গবেষণায় ব্যস্ত থাকেন। একটি গবেষণা শেষ করার পরে তার মানসিক একটু অবকাশের জন্য বা একটু সুযোগ পেয়ে তিনি পাখি নিয়ে কাজ করার বিষয়টা তার মাথায় এসছে। আর কেন পাখি নিয়ে কাজ করা, সেটা একটু আগেই তোমাদেরকে বললাম, যে তার বাড়িতে পোষা ময়নার সেই গল্পটা। এর সাথে সাথে পাখি সম্বন্ধে তার যে ভীষণ আগ্রহ এবং অভাবনীয় কতগুলি বিষয় উল্লেখ করেছেন। যেমন তিনি উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার এক পাখি, তার নাম হচ্ছে ম্যালি ফাউল। এক অদ্ভুত ধরনের পাখি, মাটিতে, বালি এবং ভেষজ উদ্ভিদ, অর্থাৎ ভেষজ বললে তো বিশেষ করে আমরা বুঝি
যার থেকে ঔষধ তৈরি হয় সেটা না, শুধু উদ্ভিজ্জ বলে, উদ্ভিজ্জ দিয়ে তারা মাটির মধ্যে ঢিবি তৈরি করে ভিতরে একটা গর্ত করে এবং সেই গর্তটাকেই বাসা হিসাবে ব্যবহার করে সেখানে ডিম পারে। সে ডিমে সে কিন্তু তা দেয় না, অর্থাৎ ওই যে ঢিবি বা বাসা বা তার ডিম পাড়ার জায়গা তৈরি করলো, সেটা একটা অদ্ভুত সিস্টেম বা অদ্ভুত রীতিতে, যে তার তাপমাত্রার বাইরের দিকে যতই হেরফের ঘটুক না কেন তার বাসার মধ্যে তাপমাত্রা কনস্ট্যান্ট, অর্থাৎ একই থাকবে, সেটা হচ্ছে ৭৮ ডিগ্রি ফারেনহাইট। তাহলে এবার বুঝতেই পারছো যে বাসা তৈরির কৌশল বা কিভাবে বাসা তৈরি করলে বাইরের দিকের তাপমাত্রা সে যেভাবেই পরিবর্তিত হোক না কারণ, তাপমাত্রা বৃদ্ধি পাক বা বরফ ঠান্ডাতে সেটা বাইরের দিকে ঠান্ডা হোক, কিন্তু সেই বাসার মধ্যে বা সেই মাটির গর্তের মধ্যে তাপমাত্রা কিন্তু ৭৮ ডিগ্রি ফারেনহাইটেই ঘোরাফেরা করবে, অর্থাৎ ওই ৭৮ ডিগ্রি ফারেনহাইট ওটা একেবারে কনস্ট্যান্ট। তার কারণ ওই তাপমাত্রাতেই ডিম ফুটে বাচ্চা বের হয়। তাহলে বুঝতে পেরেছো যে এমন এক পাখির কথা তিনি খবরে উল্লেখ করলেন যেটার নাম হচ্ছে অস্ট্রেলিয়ার ম্যালি ফাউল। আরেকটি পাখির কথা তিনি বলেছেন, সেটা হচ্ছে আমাদের দেশের বাবুই পাখি। তোমরা সকলেই জানো সেই ডিএল রায়ের একটা কবিতা আছে যে বাসা বাঁধা যে বাবুই পাখি, সেই বাবুই পাখির বাসা উল্টানো কুজোর মতো দেখতে গাছে ঝুলে থাকে। লেখক বলেছেন ওই বাসা তৈরির জন্য যদি কোনো একজন মানুষকে বলা হয় তাহলে সে তো তৈরি করতে পারবেন না, যদিও বা পারেন ১ মাস সময় তাকে ব্যয় করতে হবে। তাহলে বুঝতেই পেরেছো যে আমাদের দেশের বুলবুল পাখির যে ভুল বললাম, যে বাবুই পাখির যে বাসা, সেই বাবুই পাখির বাসা এমন কৌশলে গাছের পাতা চিরে বা খড়কুটো দিয়ে তৈরি করে যে বাসা একটি মানুষকে কঠোর পরিশ্রম করলে ১ মাসেও সে তৈরি করতে পারবে কিনা সন্দেহ, সেই কথা লেখক উল্লেখ করেছেন। এর সাথে সাথে আরো কতগুলো পাখির নাম তিনি উল্লেখ করেছেন যেগুলো একবার তোমার বাড়ির পাশে বা তোমার সামনেও থাকতে পারে। সেটা হচ্ছে কাক, চড়ুই, শালিক, বাবুই তো বললাম একটু আগে। এছাড়া যেই পাখিগুলোকে আমরা অন্য নামে বা শিকারী পাখি হিসাবে জানি, ঈগল, বাজ পাখি। আবার শকুনের কথাও বলেছেন যে শকুনের তীব্র ঘ্রাণ শক্তি, অর্থাৎ বহু দূর থেকে সে তার খাদ্যের অনুসন্ধান ঘ্রাণ শক্তির সাহায্যে বা দৃষ্টিশক্তির সাহায্যে তারা করে। বাজ পাখি কিভাবে তার শিকার ধরে সেই কথাও লেখক উল্লেখ করেছেন। এখানে যদিও উল্লেখ নেই, কিন্তু এটা তোমরা জেনে রাখো যে একটা বাজ পাখি যখন আকাশে উড়তে থাকে, তার শিকারকে যদি সে দেখতে পায় তাহলে সে প্রায় ৪০০ কিলোমিটার বেগে সে নিচে ঝাঁপিয়ে পড়ে শিকারটিকে ধরে নেয়। তা বুঝতেই পেরেছো যে ৪০০ কিলোমিটার তার গতিবেগ তৈরি হয়, অর্থাৎ যদি সে ইঁদুর বা সাপকে দেখতে পায়, সে যত দ্রুতই ইঁদুর ছোটাছুটি করুক না কেন সে কিন্তু সেখান থেকে ছো মেরে তুলে নিয়ে যায়। এছাড়া আরেকটি পাখির নাম তিনি বলেছেন, সেই পাখিটির নাম হচ্ছে গ্রিব, গরফলা হস্যইকার ব, গ্রিব পাখি। সেটা কি করে, তার নিজের পালক ছিঁড়ে ছিঁড়ে নিজেও খায় এবং তার শাবকদের অর্থাৎ বাচ্চাদের খাওয়ায়। আবার তার বৈশিষ্ট্য হচ্ছে সে যদি কোনো শত্রুর সন্ধান পায় তাহলে সাথে সাথে তার পাখার মধ্যে, ডানার মধ্যে, পালকের মধ্যে যে বায়ু আছে সেই বায়ুগুলোকে বিশেষ দক্ষতায় বের করে দিয়ে নিজের যে শরীরের ওজন সেটাকে বাড়িয়ে ফেলে। বাড়িয়ে ফেলার ফলে কি হয়, তারা জলের মধ্যে ডুবে থাকে এবং মাথাটা শুধু উপরে রাখে যাতে শত্রুর হাত থেকে বাঁচা যায়। অর্থাৎ পাখিটা আশ্চর্য ক্ষমতায় তার নিজের, এখানে সুন্দর একটি শব্দ ব্যবহার করা আছে, স্পেসিফিক গ্র্যাভিটি, অর্থাৎ নিজের ওজনের গুরুত্ব বাড়িয়ে দেওয়া, অর্থাৎ হাওয়া বের করে দিলেই তার ওজনটা জলের চাইতে বেশি হয়ে যাবে, তার ফলে সে জলের তলায় তার শরীরটাকে ডুবিয়ে দিতে পারবে। তাহলে 25শে আগস্ট তার এই যে বিভিন্ন ধরনের
পাখি সম্বন্ধে তার যে অভিজ্ঞতা এবং দেশীয় পাখি, বিদেশি পাখি সব পাখি সম্বন্ধে সে যে আশ্চর্য জ্ঞান সঞ্চয় করেছে, সেই জ্ঞানের কথাগুলো বা পাখি সম্বন্ধে যে অভিজ্ঞতা, সেই কথাগুলো তিনি তোমাদের বা পাঠককে জানিয়েছেন। আর সেইভাবে তার মাথার মধ্যে এসছে যে কিভাবে পাখিকে কথা বলানো যায় এবং তার বিদ্যা শেখানোর জন্য তিনি আবার একটি যন্ত্র তৈরি করেছেন বা চিন্তা ভাবনা করেছেন। সেই যন্ত্রটার নাম তোমরা আগেই জেনেছো, আবার বলছি, সেটা হচ্ছে অর্নিথন। তাহলে সেই কথাগুলো, তাহলে দেখো তারপরের যে কথাগুলো এখানে উল্লেখ করেছেন সেটা হচ্ছে 20শে সেপ্টেম্বর। তাহলে 20শে সেপ্টেম্বর সে কি বলছে? 20শে সেপ্টেম্বর সে বলছে যে পাখি পড়ানোর যন্ত্র নিয়ে কাজ করে চলেছে। আরো কি দক্ষতার সাথে, কনফিডেন্সের সাথে সে বলছে, আমি সহজ পথে বিশ্বাসী, আমার যন্ত্র তাই হবে জলের মতো সহজ। আর সেই যন্ত্রের দুটি অংশ, একটি হবে একেবারে পুরো খাঁচার মতো, আরেকটি থাকবে হচ্ছে খাঁচার সঙ্গে যুক্ত একটা বৈদ্যুতিক যোগ, যার সাহায্যে তিনি সেই পাখিটাকে যুক্ত করে তার মেধা বুদ্ধি মধ্যে কিছু বৈদ্যুতিক যোগ করবে এবং জ্ঞান ও বুদ্ধি চালিত করবে পাখির মস্তিষ্কে। এই 1 মাস আমার ল্যাবরেটরি জানলা দিয়ে খাদ্যের লোভে, অর্থাৎ সেই যে যন্ত্র, অর্থাৎ পাখি শেখানোর পড়ানোর যে যন্ত্র, সেই যন্ত্র জানলার কাছে রেখেছে এবং কাক, চড়ুই, শালিক, পায়রা, ঘুঘু, টিয়া, বুলবুলি, তাতে এত ধরনের পাখি তার জানলার কাছে এসে ঘুরপাক খাচ্ছে এবং জটলা পাকাচ্ছে। লেখক সেইগুলো তীব্র দৃষ্টিতে, সজাগ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছেন। এই সব পাখিরা এখানে আসতো বিশেষত খাবার লোভে। ঘুম থেকে ওঠার আগেই তারা এই খাবারের জন্য চিৎকার চেঁচামেচি করতো। তো সব পাখির মধ্যে একটা সাধারণ কাক, অর্থাৎ যেটাকে এক কথায় বলা হয়, আমরা বলে থাকি পাতি কাক। দার কাক বলতে সেটা বড় আকারের হয়, এখানে সেটা বলছে না, সে বলছে দার কাক নয়, সাধারণ কাক যেটা আমরা সচরাচর দেখি। কাকটা আমার চেনা হয়ে গেছে, কারণ তার ডান চোখের নিচে একটা সাদা ফুটকি আছে, সেটা থেকে তো চেনা যায়। তাছাড়া হাব ভাবও অন্য কাকেদের চাইতে একটু অন্যরকম। ঠোঁটে পেন্সিল নিয়ে টেবিলের উপর সে আঁচড় কাটতে আর কোনো পাখিকে সে দেখেনি, সেই কাকটাই সেই কাজটা করেছে। আর এটা দেখে লেখক রীতিমতো হকচকিয়ে গেছেন। আমি আমার যন্ত্র তৈরির কাজ করছি, এমন সময় একটা খসখস শব্দ পেয়ে ঘাড় ফিরিয়ে দেখি কাকটা একটা আধ খোলা দেশের বাক্স থেকে ঠোঁট দিয়ে একটা কাঠি বার করে তার মাথাটা বাক্সের পাশটা ঘষছে। আমি বাধ্য হয়ে হুস হুস শব্দ করে কাকটাকে নিরস্ত করলাম। কাকটা তখন উড়ে গিয়ে জানলায় বসে গলা দিয়ে দ্রুত কয়েকটা শব্দ করলো, যেটার সঙ্গে কাকের স্বাভাবিক কাকা শব্দের কোনো সাদৃশ্য নেই। হঠাৎ শুনে মনে হবে যেন কাকটা বুঝি হাসছে। তাহলে এইভাবে তিনি কাকটার যে চলাফেরা, চলন বলন, সেই সবগুলো তিনি পর্যবেক্ষণ করলেন এবং যন্ত্রটা তার তৈরি শেষে 27 তারিখ, অর্থাৎ 20 তারিখে, 20শে সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর পর্যন্ত তার যন্ত্র তৈরির কাজ শেষ হয়েছে। এইবার সে কি করেছে, কাকটা ঘরে ঢুকে পাউরুটি খেয়ে এই জানলা ও জানলা লাফিয়ে বেড়াচ্ছিল। যন্ত্রটা টেবিলের উপর রেখে যেই তার দরজা খুলে দিলাম, অমনি দিব্যি লাফাতে লাফাতে কাকটি ঢুকে পড়ল। এ থেকে এটাই অনুমান করা যায় যে কাকটার শেখার আগ্রহ প্রবল। তাহলে বুঝতে পেরেছ যে কাকের মধ্যেও তিনি, অর্থাৎ প্রফেসর শঙ্কু, শেখার আগ্রহটাকে তিনি উপলব্ধি করেছেন বা আমাদেরকে বা পাঠককে সেটা বলছেন। আমাকে বোতাম টেপা ছাড়া আর কোনো কাজই করতে হচ্ছে না। শেখবার বিষয়ের সমস্ত আগে থেকেই রেকর্ড করা,
বিভিন্ন চ্যানেলে বিভিন্ন বিষয়, প্রত্যেকটার আলাদা নম্বর দেওয়া আছে। এইভাবে তিনি একে একে ডেমনস্ট্রেশন করছেন। আর সেই কাকের যে ছটফটানি সেটা যেন আস্তে আস্তে একটু কমে আসছে, এবং যেটা সে বুঝতে পারছে যে কাকটা তার এই যন্ত্রের শিক্ষা গ্রহণ করতে অভ্যস্ত, এবং সেইভাবেই সে ধীরে ধীরে সে কি করছে, যখন বোতাম টিপছে সে ধীরে ধীরে চোখ বন্ধ করছে, এবং তার সঙ্গে সঙ্গে নড়াচড়া বন্ধ হয়ে যায়। কাকের যে ছটফটানি সেটাও কমে যায়, অর্থাৎ সে স্বাভাবিক নিয়মে যেন মনে হয় যে সে তার কথা এবং যন্ত্রের সাহায্যে শেখানো বিষয়গুলো সে শিখতে পারছে বা উপলব্ধি করছে। তাহলে তোমরা বুঝতেই পেরেছো যে ডায়েরির যে 15ই আগস্ট, 20শে সেপ্টেম্বর এবং 27শে সেপ্টেম্বরের বিষয়টা তোমাদের সামনে উল্লেখ করলাম। এবার সেখানেই লেখক অর্থাৎ প্রফেসর শঙ্কু বলছে, নভেম্বর মাসে চিলির রাজধানী সান্তিয়াগো শহরে সারা বিশ্বের পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্স আছে। মিনেসোটাতে আমার পক্ষী বিজ্ঞানী বন্ধু রিউফাস গ্রেনফেলকে চিঠি লিখে দিয়েছি। যদি আমার বায়স বন্ধুটি, তাহলে এই শব্দটা মনে রাখবে, বায়স শব্দের অর্থ হচ্ছে কাক, অর্থাৎ কাককে বলা হয় বায়স। বন্ধুটি সত্যি করে মানুষের বুদ্ধি কিছুটা আয়ত্ত করতে পারে, তাহলে ওকে সঙ্গে নিয়ে সেই সম্মেলনে ডেমনস্ট্রেশন অর্থাৎ একটা বক্তৃতা এবং কাক এর যে শিক্ষা সেই সম্বন্ধে বক্তৃতা দিতে পারে। তাহলে এইটুকু পর্যন্ত আমাদের 27শে সেপ্টেম্বরের ডায়েরির যে অংশটা সেটা আমরা পড়লাম। এবার হচ্ছে আমরা দুটো শব্দ শিখেছি বা বলেছি, একটা হচ্ছে কাক আর একটা হচ্ছে বায়স, কিন্তু লেখক গল্পের নাম দিয়েছেন করভাস। তাহলে করভাস হলো হচ্ছে কাক জাতীয় পাখির ল্যাটিন নাম। তাহলে কি দাঁড়ালো? কাক, করভাস এবং বায়স, এই তিনটি হচ্ছে কাকের ক্ষেত্রে প্রযোজ্য নাম। তাহলে কি দাঁড়াচ্ছে যে লেখক বোতাম টিপে কাকটিকে শিক্ষা দিয়েছেন, আর সেই শিক্ষার ফলে সে কি হয়েছে, সেই শিক্ষার ফলে তার নিজের বুদ্ধিমত্তার অনেকটাই সে প্রমাণ করতে পেরেছে। সে এখন ইংরেজি শিখছে। বাইরে গিয়ে ডেমনস্ট্রেশন দিতে গেলে এই ভাষাটা প্রয়োজন হবে, অর্থাৎ ইংরেজি ছাড়া সে বাইরে বোঝানো খুব কঠিন। তার জন্য সে কাককেও ইংরেজি ভাষা শেখাচ্ছেন। ও ট্রেনিং এর সময় হলো সকাল 8টা থেকে 9টা। দিনের বেলা বাকি সময়টাও আমার ঘরের আশেপাশেই ঘোরাফেরা করে। সন্ধ্যা হলে এখনো রোজই চলে যায় আমার বাগানের উত্তর পশ্চিম কোণের আম গাছটায়। নিউটন, যেটা প্রথমেই আলোচনা এনেছিলাম, সেটা হচ্ছে লেখকের সেই বিড়াল। সে কিন্তু প্রথম জীবনে এইসব পাখিদের সে দেখতে পারতো না, কিন্তু এখন বয়সের কারণে হোক আর যেইভাবেই হোক সে আর কাকটাকে নিয়ে খুব বেশি চিন্তিত নয়। সে কুণ্ডুলি পাকিয়ে লেখকের পাশেই শুয়ে থাকে, আর সে দেখে করভাস কোথায় যেন উধাও। আমি খাতায় নোট লিখছি, এমন সময় হঠাৎ ডানা ঝটপটানি শুনে জানলার দিকে চেয়ে দেখি করভাস ঘরে ঢুকেছে। তার ঠোঁটে একটা সদ্য কাটা মাছের টুকরো। সে সেটাকে এনে থপ করে নিউটনের সামনে ফেলে দিয়ে আবার জানলায় ফিরে গিয়ে বসে বসেই ঘাড় বেঁকিয়ে এদিক ওদিক দেখতে লাগলো। তাহলে লেখক দেখো, একেবারে মানুষের মতোই নিউটনকে সন্তুষ্ট করার জন্য একটা কাটা মাছের টুকরো এনে তার সামনে ফেলেছে। ঘুরিয়ে বলা যায় যে সে যাতে শত্রুতা না করে তার ব্যবস্থা করা। এবার ডাক্তারের সেই বন্ধু, যার নাম বলেছিলাম গ্রেনফেল, সেই বন্ধু চিঠির উত্তর দিয়েছে। গ্রেনফেল আমার চিঠির উত্তর দিয়েছে, লিখেছে সে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে আমাকে নিমন্ত্রণ পাঠাবার বন্দোবস্ত করেছে, এবং আমি অবশ্যই যেন কাক সমেত যথা সময়ে
সান্তিয়াগোতে গিয়ে হাজির হই। তাহলে বুঝতেই পারছো যে এই যে 15ই আগস্ট থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত এই প্রক্রিয়াটা চলেছে এবং এই গবেষণার ফল সে নিয়ে চিলির রাজধানী সান্তিয়াগোতে তার যে পক্ষী বিজ্ঞানীদের যে সম্মেলন হবে সেই সম্মেলনে সে যাওয়ার জন্য নিমন্ত্রণ পেয়েছে এবং সেখানে যেন কাকটাকে নিয়ে গিয়ে উপস্থিত হয়। 2 সপ্তাহে অভাবনীয় প্রোগ্রেস, অর্থাৎ 20 অক্টোবরের খবর বা 20 অক্টোবর ডায়েরিতে লিখছে, করভাস ঠোঁটে পেন্সিল নিয়ে ইংরেজি কথা আর সংখ্যা লিখছে। কাগজটাকে টেবিলের উপরে ফেলে দিতে হয়। করভাস তার উপর দাঁড়িয়ে লেখে। ওর নিজের নাম ইংরেজিতে লিখল CORVUS, অর্থাৎ নিজের নামটা সে ক্যাপিটালে লিখল। সহজ যোগ বিয়োগ সে করতে পারে। ইংল্যান্ডের রাজধানী কি জিজ্ঞাসা করলে লিখতে পারে, আর পদবি লিখতে পারছে। 3 দিন আগে বার, মাস, তারিখ শিখিয়ে দিয়েছিলাম। আজকে কি বার জিজ্ঞাসা করাতে পরিষ্কার অক্ষরে লিখলো FRIDAY, অর্থাৎ ফ্রাইডে। করভাসের খাওয়ার ব্যাপারে বুদ্ধির পরিচয় পেয়েছি। আজ একটা পাত্রে রুটি, টোস্টের টুকরো, আরেকটাতে খানিকটা পেয়ারার জেলি ওর সামনে রেখেছিলাম। ও রুটির টুকরোগুলো মুখে পড়ার আগে প্রতিবারই ঠোঁট দিয়ে খানিকটা জেলি মাখিয়ে নিচ্ছিল। তাহলে এইভাবে তার ট্রেনিং এবং তার শিক্ষার অগ্রগতি প্রফেসর শঙ্কু একে একে উল্লেখ করেছেন। 22 অক্টোবর সে লিখছে, করভাস এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখছে। তিনি এই কান ফাটানো শব্দ শুনলে সে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিচ্ছে। বৃষ্টি থামার পর প্রচন্ড কাকের কোলাহল। এই তল্লাটে যত কাক আছে সব মরা গাছটা জড়ো হয়েছে, অর্থাৎ সেখানে বজ্রপাতে একটি কাক মারা গেছে এবং সে শিমুল গাছ থেকে ধোঁয়া বেরোচ্ছে। সেইখানে যত এলাকার কাক ছিল সকলে এসে চিল্লাচিল্লি করছে, কিন্তু করভাস সেদিকে কোনো নজর নেই বা সে আগ্রহ দেখালো না। সে এক মনে পেন্সিল মুখে দিয়ে প্রাইম নাম্বার, অর্থাৎ মৌলিক সংখ্যাগুলো পরপর লিখছিল। 2, 3, 4, 5, 7, 11, 13। এইভাবে তার লেখাপড়ার কাজ চলছিল।